আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডিপ্লোমা ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি তোমাদের সাথে আইনুল ভাইয়া, ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ক্লাসরুম। আজকে আমি সাজেশন দিতে যাচ্ছি ডিপ্লোমা সেক্টরে অ্যাকাউন্টিং সাবজেক্টটি নিয়ে। অ্যাকাউন্টিং সাবজেক্টটি মূলত অনেক ডিপার্টমেন্টেরই রয়েছে। তো শুরু করা যাক। অ্যাকাউন্টিং সাবজেক্টটিতে মোট 10টি অধ্যায় রয়েছে। এখন আমরা জানব কোন কোন অধ্যায়ে কোন কোন প্রশ্নগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসার মতো। সো শুরু করা যাক। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে হিসাব বিজ্ঞানের ধারণা। এই অধ্যায়ে অতি সংক্ষিপ্তের জন্য রয়েছে হিসাব বিজ্ঞান কাকে বলে, হিসাব বিজ্ঞানের জনক কি, এটা আসে না, তবে তোমাদের জেনে রাখলে ক্ষতি নাই। এবং হিসাব বিজ্ঞানের উপর রচিত প্রথম গ্রন্থের নাম কি এবং এটি কত সালে রচিত হয়েছিল, এই প্রশ্নটি আসবেই, আসার মতো ইম্পর্টেন্ট। এবং লুকার্ট পেশিগুলোকে হিসাব বিজ্ঞানের জনক বলা হয় কেন, এই প্রশ্নটি ইম্পর্টেন্ট। এখানে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তেমন কোনো প্রশ্ন নাই। এখন আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে লেনদেনের বিশ্লেষণ। দ্বিতীয় অধ্যায়ের অতি সংক্ষিপ্তের জন্য রয়েছে কারবারি লেনদেন, দ্বৈত সত্তা কি, অদিশ সমান, লেনদেন কাকে বলে, আর এখানে অতি সংক্ষিপ্তের জন্য তেমন কিছু নেই। সংক্ষিপ্তের জন্য রয়েছে কারবারি লেনদেন কাকে বলে, লেনদেনের দ্বৈত সত্তা বলতে কি বোঝায়, এবং প্রত্যেক ঘটনা লেনদেন নয় কিন্তু প্রত্যেকটি লেনদেনের ঘটনা উক্তিটি ব্যাখ্যা করো, এটিও সংক্ষিপ্তের জন্য। এখানে দেওয়া আছে, দেখো, লেনদেনের প্রধান বৈশিষ্ট্য বর্ণনা করো। এটা সাধারণত রচনামূলকে দেওয়া আছে, কিন্তু রচনামূলকে এই প্রশ্নটা থাকবে না, এটা শুধুমাত্র সংক্ষিপ্তের জন্য তোমরা করে রাখবা। এখন আমরা চলে যাব তৃতীয় অধ্যায়। তৃতীয় নাম হচ্ছে হিসাব লিখন পদ্ধতি। এই অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি কি, ডেবিট ও ক্রেডিট বলতে কি বোঝায়, একতরফা দাখিলা পদ্ধতি কি, এগুলো হচ্ছে মূলত অতি সংক্ষিপ্তের জন্য। সংক্ষিপ্তের জন্য রয়েছে দুতরফা দাখিলা পদ্ধতি ব্যাখ্যা করো। দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব রক্ষণ দ্বিগুণ কাজ বোঝায় কি, ব্যাখ্যা করতে হবে। আর আছে দুতরফা দাখিলা পদ্ধতি একতরফা দাখিলা পদ্ধতি অপেক্ষা উন্নতর কেন, এই প্রশ্নগুলো আমাদের জানতে হবে। এবং আবারও দেখো একটা রচনামূলকে দেওয়া আছে যে দুতরফা দাখিলা পদ্ধতি কাকে বলে এবং দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি সমূহ আলোচনা করো। এটা মূলত রচনামূলকে দেওয়া আছে, কিন্তু এটা আমরা সংক্ষিপ্তের জন্য পড়ব। এ হচ্ছে মূলত এই অধ্যায়ের প্রশ্ন। এখন আমরা চলে যাব চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে হিসাবের ধারণা। এই অধ্যায়ে অতি সংক্ষিপ্তের জন্য রয়েছে হিসাব কি, নামিক হিসাব বা আয় ব্যয় হিসাব কি, হিসাব কেন সংরক্ষণ করা হয়, হিসাবের ডেবিট জের, হিসাবের ক্রেডিট জের বলতে কি বোঝায়, এবং হিসাবের জের টানা কি, এগুলো হচ্ছে মূলত অতি সংক্ষিপ্তের জন্য। আরও রয়েছে বুক কিপিং এর স্বর্ণসূত্র, হিসাব চক্র কি, এবং হচ্ছে কুঋণ বা অনাদায়ী পাওনা, এ হচ্ছে মূলত অতি সংক্ষিপ্তের জন্য। এবং সংক্ষিপ্তের জন্য রয়েছে হিসাব কত প্রকার ও কি কি উদাহরণসহ লিখো। আরও রয়েছে বুক কিপিং এর স্বর্ণসূত্র উল্লেখ করো, বিভিন্ন শ্রেণীর ডেবিট ও ক্রেডিট নির্ণয় করে নিয়মাবলী বর্ণনা করো। এটা হচ্ছে মূলত সংক্ষিপ্তের জন্য। সংক্ষিপ্তের জন্য রয়েছে হিসাব চক্রের চিত্রটি ব্যাখ্যা করো, এটা হচ্ছে মূলত সংক্ষিপ্তের জন্য। দেনাদার পাওনাদার বলতে কি বোঝায়, এই প্রশ্নটি, এখানে আর তেমন কোনো প্রশ্ন নেই। এখন আমরা চলে যাব পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে জাবেদা দাখিলা পদ্ধতি। এখন আমরা শুধু অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত নিয়ে আলোচনা করতেছি। আমরা ক্লাসের শেষে জানিয়ে দেব গ বিভাগে অর্থাৎ রচনামূলকে আমাদের কি কি থাকতে পারে। এই অধ্যায় মূলত আমাদের পড়তে হবে জাবেদা কাকে বলে, জাবেদা বহিকে কি কি নামে অভিহিত করা হয়, প্রকৃত জাবেদা কাকে বলে বা কি, এ হচ্ছে মূলত অতি সংক্ষিপ্তের জন্য। এবং সংক্ষিপ্তের জন্য রয়েছে জাবেদা বহিকে প্রাথমিক হিসেবের বই বলা হয় কেন, জাবেদা বহিকে সহকারী বা সাহায্যকারী হিসেবের বই বলা হয় কেন, জাবেদাকরণ বলতে কি বোঝায়, জাবেদা একটি নমুনা ছক অঙ্কন করো। এগুলো হচ্ছে অতি সংক্ষিপ্তের জন্য, সংক্ষিপ্তের জন্য। এখন আমরা চলে যাব ষষ্ঠ অধ্যায় খতিয়ান। খতিয়ানে অতি সংক্ষিপ্তের জন্য রয়েছে খতিয়ান কাকে বলে, পৃষ্ঠা চিহ্নিতকরণ কি, সমাপনী যে টানা বা সমাপনী দাখিলা কি, এটা হচ্ছে মূলত অতি সংক্ষিপ্তের জন্য। সংক্ষিপ্তের জন্য রয়েছে খতিয়ান হিসেবের পাকা বা চূড়ান্ত হিসেবে বই বলা হয় কেন, খতিয়ানকে সকল বহির রাজা বলা হয় কেন, এটা তোমরা একটু ভালোভাবে পড়বা, এটা একটা ইম্পর্টেন্ট। খতিয়ানকে কেন রাজা বলা হয় সকল বহির, এবং ডেবিট ও ক্রেডিট ব্যালেন্স কাকে বলে, এটা পড়বা। আমরা কিন্তু আগে পড়েছি ডেবিট ও ক্রেডিট ব্যালেন্স, কিন্তু ওটা তখন আমরা পড়েছি জাবেদার জন্য, এখন আমরা পড়বো খতিয়ানের জন্য। এবং জাবেদা ও খতিয়ানের মধ্যে পার্থক্য, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন।
অনেকবার বোর্ডে আসছিল, এটা তোমরা অবশ্যই পড়বা। আরেকটা আছে দেখো, রচনামূলকে দেওয়া আছে যাবে দেওয়া খতিয়ানের পার্থক্য। তোমরা যেহেতু একটা পড়লেই হবে, এটা মূলত আমরা সংক্ষিপ্তের জন্য করবো। রচনামূলক এগুলো প্রশ্ন সচরাচর থাকে না। এখন আমরা জানবো নগদায়ী বিশ্লেষণ। এই অধ্যায় থেকে আমাদের যে প্রশ্নগুলো আসার মতো সেটা হচ্ছে নগদান বইয়ের সংজ্ঞা কি বা নগদান বই কি, খুচরা নগদান বই কি, কারবারি বার্তা কি, নগদ বার্তা কি, এগুলো আমাদের অতি সংক্ষিপ্তের জন্য। কন্ট্রা এন্ট্রি কাকে বলে, ব্যাংক হিসাবে ডেবিট ও ক্রেডিট উদ্বৃত্ত দিয়ে কি বোঝায়, এগুলো হচ্ছে মূলত অতি সংক্ষিপ্তের জন্য। সংক্ষিপ্তের জন্য হচ্ছে কারবারি বার্তা ও নগদ বার্তার মধ্যে পার্থক্য দেখাও, এটা তোমরা পড়ে রাখবা, ইম্পর্টেন্ট। নগদান বই জাবেদা ও খতিয়ান উভয় ব্যাখ্যা করো, এই দুটো বই ব্যাখ্যা করতে হবে। এটা হচ্ছে নগদান বই জাবেদা, এটা হচ্ছে খতিয়ান বই। নেক্সট প্রশ্ন হচ্ছে নগদান বই সর্বাবস্থায় ডেবিট ও ব্যালেন্স প্রকাশ করে, ব্যাখ্যা করতে হবে। এখন আমরা চলে যাব পরের অধ্যায় হচ্ছে রেওয়া মিল বিশ্লেষণ। রেওয়া মিল বিশ্লেষণে যে প্রশ্নগুলো থাকবে অতি সংক্ষিপ্তের জন্য হচ্ছে রেওয়া মিল কাকে বলে, পরিপূরক ভুল কি বা কাকে বলে, নীতিগত ভুল কি বা কাকে বলে বা বলতে কি বোঝায়, এটা হচ্ছে মূলত অতি সংক্ষিপ্তের জন্য। রেওয়া মিল প্রস্তুতের উদ্দেশ্যগুলি কি কি, সংক্ষিপ্তের জন্য। রেওয়া মিলের দুই পাশের যোগফল সমান হয় কেন, কোন ভুল রেওয়া মিলে ধরা পড়ে না আলোচনা করো, সংক্ষিপ্তের জন্য। এখন আমরা চলে যাব পরের অধ্যায় হচ্ছে চূড়ান্ত হিসাব। চূড়ান্ত হিসাবে যে প্রশ্নগুলো থাকে এখন আমরা সেটি দেখব। চূড়ান্ত হিসাবে অতি সংক্ষিপ্ত আছে চূড়ান্ত হিসাব কাকে বলে, চূড়ান্ত হিসাব কেন প্রস্তুত করা হয়, উদ্বৃত্তপত্র কি, কুঋণ কি বা অনাদায়ী দেনা, এগুলো কিন্তু কুঋণ অনাদায়ী দেনা কিন্তু আমরা আগেই পড়েছি, একটা পড়লেই হবে, সমস্যা নেই। তারপর হচ্ছে অবচয় কাকে বলে, মূলধন জাতীয় ব্যয় বলতে কি বোঝায়, কয়েকটি মূলধন জাতীয় ব্যয়ের নাম লেখো, মুনাফা জাতীয় ব্যয় কি বা কয়েকটি মুনাফা জাতীয় ব্যয়ের নাম লেখো, এটা পর্যন্তগুলো আমরা করব। এগুলো হচ্ছে মূলত অতি সংক্ষিপ্তের জন্য। সংক্ষিপ্তের জন্য হচ্ছে উদ্বৃত্তপত্রের দুটি পাশ মিলে যাওয়ার কারণ কি, ব্যাখ্যা করো। রেওয়া মিল এবং উদ্বৃত্তপত্রের মধ্যে পার্থক্য লেখো। মুনাফা ও মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে পার্থক্য নির্ণয় করো। এই হচ্ছে মূলত 9 অধ্যায়। এখন আমরা 10 অধ্যায়ে যাব। 10 অধ্যায় মনে হয় তেমন কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন নেই, তবে তোমরা একটু যেহেতু অধ্যায়ের নাম আয়কর, তবে তোমরা একটু আয়করটাকে জেনে রাখবা। এই হচ্ছে মূলত অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত সাজেশন। এখন আমরা জানব গ বিভাগে কি কি থাকবে। গ বিভাগে থাকবে মূলত 3টি বিষয়, একটি হচ্ছে জাবেদা, খতিয়ান এবং নগদান বই। এই 3টির মধ্যে 2টি আসবে, যদি জাবেদা এবং খতিয়ান আসে তবে জাবেদা এবং খতিয়ান থেকে যে কোনো একটি দিতে হবে। যদি আমরা জাবেদা দেই তাহলে খতিয়ান লাগবে না, যদি খতিয়ান দেই তাহলে জাবেদা লাগবে না। খতিয়ান এবং নগদান বই যে কোনো দুইটির মধ্যে একটি থাকতে পারে। মনে করো যে জাবেদা এবং খতিয়ান আসছে, তখন যদি আমরা জাবেদা দিই তাহলে খতিয়ান লাগতেছে না। মনে করো যে জাবেদা এবং নগদান বই আছে, তখন যদি আমরা জাবেদা দিই তাহলে নগদান বই লাগতেছে না। আবার আমরা যদি নগদান বই দিই তাহলে জাবেদা এবং খতিয়ান দুটোই লাগতেছে না। এটা হচ্ছে মূলত গ বিভাগের জন্য। এখানে অনেকগুলো জাবেদা আছে, যে এটা একটা জাবেদা, এটা মূলত বাকাশিব 2013 সালে এসেছিল। এরকম অনেক জাবেদা আছে, জাবেদা হিসাবগুলো আমাদের করতে হবে। জাবেদায় 2টি পক্ষ থাকে, একটা হচ্ছে ডেবিট পক্ষ, একটা হচ্ছে ক্রেডিট পক্ষ এবং খতিয়ান পক্ষ থাকে। আমাদের ডেবিট পক্ষ ক্রেডিট পক্ষ চিহ্নিত করতে হবে এবং হিসেবের শিরোনাম এবং ব্যাখ্যা সহ উল্লেখ করতে হবে। এবং সব শেষে আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমাদের যোগফল শেষে দেখতে হবে যে ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ সমান থাকবে এবং দুই পক্ষে আমাদের দুটো করে দাঁড়িয়ে দিতে হবে, দুটো করে টানা দিতে হবে। এটা হচ্ছে আমাদের করতে হবে এবং জাবেদার যোগফলটা উত্তরে লিখতে হবে। এ হচ্ছে মূলত গ বিভাগের জন্য। এবং গ বিভাগে আরও একটি বিষয় থাকবে, এগুলো হচ্ছে মূলত খতিয়ান। খতিয়ানগুলো তোমরা পড়ে রাখবা। যদি তুমি জাবেদা দাও তাহলে তোমার খতিয়ান দেখার কোনো দরকার নেই, আর যদি তুমি খতিয়ান দাও তাহলে তোমার জাবেদা দেখার কোনো দরকার নেই। এবং গ বিভাগে আরও একটি বিষয় থাকবে, সেই বিষয়টি হচ্ছে চূড়ান্ত হিসাব। চূড়ান্ত হিসাব আমাদের অবশ্যই আসবে এবং চূড়ান্ত হিসাবে থাকবে মূলত 20 মার্ক। চূড়ান্ত হিসাবে 3টি পক্ষ থাকে, তার মধ্যে 2টি হিসাব থাকে, একটি হচ্ছে ক্রয় বিক্রয় হিসাব, একটি হচ্ছে লাভ লোকসান বিষয়ক এবং অন্যটি হচ্ছে উদ্বৃত্ত পত্র।
আমরা যদি চূড়ান্ত হিসাবে ক্রয় বিক্রয় হিসাব এবং লাভ লোকসান হিসাব দিয়ে আসি এবং উদ্বৃত্তপত্র যদি আমরা মিলাতে না পারি, তাহলে আমাদের কোনো চিন্তা করার দরকার নেই, কারণ আমরা 20-এর মধ্যে কমপক্ষে হলেও 10-এর উপরে মার্ক পাবো। উদ্বৃত্তপত্রে যদি আমরা নাও দেই, তারপর আমরা 10-এর উপরে মার্ক পাবো। সো এখানেই সবাই আমরা ভালোভাবে প্রিপারেশন নেই। দোয়া রইল তোমাদের জন্য। আসসালামু আলাইকুম।